হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 7 এর রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভের 5 নম্বর স্কুলের যে ইংরেজির প্রশ্নটা আছে, সেটা আমি ডিসকাস করব এবং সলিউশন করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো সিনটা থাকে তোমরা জানো। সিনটা কোথা থেকে দেওয়া হয়েছে? লং, লং ago in the beautiful island of Sicily there lived a goddess called Ceres. আ দ্য স্টোরি অফ প্রজারপাইন থেকে এটা দেওয়া হয়েছে। তো দেখো বলছে বহু, বহু বছর আগে এটা তোমরা যদিও অনেকবার পড়েছো। আমি আরেকবার বলে দিচ্ছি। লং, লং ago in the beautiful island of Sicily সুন্দর যে দ্বীপ সিসিলি, সেই সিসিলির আইল্যান্ডের মধ্যে কি বলছে দ্বীপের মধ্যে একটা খুব সুন্দর মানে বহু বছর আগে এখানে একটা গডেস থাকতো অর্থাৎ দেবী থাকতো। তার নাম কি ছিল? সেরেস। She was the goddess of crops, plants and trees. কিসের দেবী ছিলেন? ক্রপস, শস্য, প্ল্যান্টস, গাছ এবং গাছপালার তিনি দেবী ছিলেন। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। এই যে বিশাল বিশ্ব, বিশাল যে পৃথিবী, এই পৃথিবীর সমস্ত মানুষেরা তাদের হেলথ, স্বাস্থ্য এবং খুশির জন্য কিন্তু তার উপরেই ভরসা করে থাকতেন। ঠিক আছে? ভরসা করে থাকতো। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার। খুব সুন্দর একটা মেয়ে ছিল সেরেসের, প্রজারপাইন। প্রজারপাইন তার নাম ছিল। হুম শি লাভড মোর দ্যান হার লাইফ। তার নিজের জীবনের থেকেও তিনি তাকে বেশি ভালোবাসতেন। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। সমস্ত মেয়ের তুলনায়, সমস্ত মেয়েদের থেকে সবচেয়ে উজ্জ্বলতম এবং সবচেয়ে সুন্দর মেয়ে ছিল প্রজারপাইন। আর চিকস ওয়্যার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপল ব্লসমস ইন স্প্রিং। অ্যাপল ব্লসম অর্থাৎ আপেল ফুলগুলো যেরকম গোলাপি রঙের হয় স্প্রিং টাইমে, অর্থাৎ আ উম বসন্তকালে যে ফোটে আপেলের ফুলগুলো, সেই ফুলগুলোর মতো সুন্দর অ্যান্ড রোজি মানে গোলাপি। ঠিক আছে? তার ওই গালগুলো, প্রজারপাইনের গালগুলো আপেল ফুলের মতো সুন্দর এবং গোলাপি ছিল। আর আইস ওয়্যার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। এপ্রিল মাসের যে আকাশটা যেরকম নীল থাকে, ঠিক সেরকম নীল ছিল তার চোখগুলো। আর লং গোল্ডেন কার্লস ওয়্যার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। বসন্তকালে সূর্যের আলোটা যেরকম উজ্জ্বল হয়, তার চুলগুলো গোল্ডেন চুল অর্থাৎ সোনালী রঙের চুলগুলো ঠিক অতটাই যেন উজ্জ্বল ছিল। All the radiant loveliness of springtime seems to have taken the form of this fair maiden. বলছে কি অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস মানে কি? এই যে দীপ্তিময় যে সৌন্দর্য, এই রেডিয়েন্ট কথাটা মানে দীপ্তিময়। দীপ্তিময় যে সৌন্দর্য স্প্রিং টাইমের অর্থাৎ বসন্তকালের যে এই উজ্জ্বলতম বা উজ্জ্বলময় দীপ্তিময় যে সৌন্দর্য, সেই পুরো সৌন্দর্যটাই যেন এই ফেয়ার মেইডেন অর্থাৎ এই সুন্দর যে মেয়েটার কথা বলা আছে তার মধ্যে আছে। এটাই বলতে চাইছি। এভরিবডি সেইড শি ইজ দ্য স্প্রিং। সবাই কি বলতো? যে শি ইজ দ্য স্প্রিং। সে হচ্ছে নিজেই একটা বসন্ত। সে নিজেই বসন্ত। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রজারপাইন তার মাকে তিনি তার মাকে মানে প্রজারপাইন তার মাকে জমিতে, মাঠে কাজে তিনি সহায়তা করতেন। উইথ হার ইয়াং কম্পেনিয়ন্স তার ছোট, ছোট মানে কম বয়সী যে সাথীগুলো ছিল, তাদের সাথে কি করতেন? শি ড্যান্সড অ্যান্ড স্যাং। নাচ করত এবং গান করত। while gathering flowers ফুলগুলো জোগাড় করে, করে ফুলগুলো নিয়ে, নিয়ে। ঠিক আছে? ফার ডাউন দ্য আর্থ পৃথিবীর অনেক নিচে দেয়ার লিভড ডার্ক প্লুটো কালো প্লুটো বসবাস করত। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড মৃতেদের শহরের রাজা ছিলেন। মৃতেদের যে ল্যান্ড ছিল, যে জায়গাটা ছিল, তার রাজা হচ্ছে প্লুটো। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। অনেকবার তিনি জিজ্ঞেস করেছিলেন, অনেকবার তিনি চেষ্টা করেছিলেন গডেস অর্থাৎ দেবীদেরকে বলতেন যে তার সাথে থাকার জন্য। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। কিন্তু কোনো দেবী ওই মৃতদের সাথে থাকার জন্য রাজি হয়নি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। তাই প্লুটো ছিল অনেক একা। তো এই গল্পটা দ্য স্টোরি অফ প্রজারপাইন। এখানে এরপরে কি হয় আমি একটু ফার্দার বলে দিই। প্লুটো একবার পৃথিবী থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে প্রজারপাইনকে বন্দি করে নিয়ে চলে যায়। ঠিক যে সময় বন্দি করে নিয়ে চলে যাবে, সেই সময় তার রাস্তায় নদী নদী চলে আসে আরকি। নদীটা একদম পুরোপুরি ভর্তি থাকে। সেই নদী দিয়ে পেরোনো যায় না। তো সেই সময় প্লুটো কি করে আবার তার যে একটা কি বলে স্কেপটার থাকে, রাজদণ্ড যেটা থাকে সেই দণ্ডটা দিয়ে মাটিটাতে খুব জোরে একটা আঘাত করে মাটিটা খুলে যায়। প্লুটো তার মধ্যে প্রবেশ করে যায়। ঠিক আছে? তার সাথে, সাথে প্রজারপাইন। আর ঠিক সেই সময় প্রজারপাইন তার কোমরের যে একটা বেল্ট থাকে, সেই বেল্টটাকে নদীর জলে ছুঁড়ে দেয়। যখন সে ঢুকে যাচ্ছিল সেই সময় নদীর জলে ছুঁড়ে দেয়। তো কেন? কারণ সে ভেবেছিল যে ওই কোমরের বেল্টটা ওটা ঠিক তার মায়ের কাছে পৌঁছাবে অর্থাৎ
গডেস সেরেসের কাছে। যে সেরেস ওটা ঠিক খুঁজে, খুঁজে তার মানে প্রজারপাইনকে ঠিক খুঁজে নিবে। তো এটা নিয়েই স্টোরিটা আছে। খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি। তোমরা আশা করি পড়েছো। তো এর পরে যখন আমরা পাবো সেগুলো নিয়ে আবার পড়বো। ঠিক আছে? পরের যে মডেলগুলোতে আমরা এই সিনটা যদি পাই, আমরা সেই সিনটা থেকে আবার পড়বো। অন্যান্য পোরশন গুলো ডিসকাস করব। ঠিক আছে? চলো। এখানে কি প্রশ্নগুলো আছে এগুলো আমরা এবার সলিউশন করি। প্রথমটাতে choose the right answer from the given alternative to complete the following sentences. Dash was the brightest and loveliest of all girls. Ceres, Proserpine, September, Helen. তাহলে Proserpine ছিল brightest girl, তাই না? Proserpine। পরের প্রশ্নটা সেরেস লিভড, সেরেস গডেস সেরেস কোথায় থাকতো? হেনরিজ, স্পার্টন, সিসিলি, ক্রোয়েশিয়ান আইল্যান্ড, সিসিলিজ আইল্যান্ড, আইল্যান্ড অফ সিসিলি। প্রথমেই আমরা পেয়েছি। নেক্সট দ্য কমপ্লেকশন অফ প্লুটো। প্লুটোর কমপ্লেকশন অর্থাৎ শরীরের রংটা কি ছিল? হোয়াইট, ব্লু, গ্রিন, ডার্ক। ডার্ক ছিল না, ডার্ক প্লুটো। নেক্সট প্রজারপাইন ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ। প্রজারপাইনকে কিসের সাথে তুলনা করা হয়েছিল? কিসের মতো সুন্দর ছিল? সামার, অটম, লেট অটম না স্প্রিং? স্প্রিং, স্প্রিং ছিল। শি ইজ দ্য স্প্রিং, এটাই সবাই বলতো তাই না, যে সেই বসন্ত। প্রজারপাইন নিজেই বসন্ত। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডিপেন্ড অন সেরেস? হোয়াট ডিপেন্ড অন সেরেস? কোন জিনিসটা এর উপরে ভরসা করে থাকতো? সেরেসের উপরে। গডেস সেরেসের উপরে কি জিনিস ভরসা করে থাকতো? হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দি পিপল। হ্যাঁ না? প্রথমেই ছিল এটা। দেখো, so on her depended the health and happiness of all the people of this wide world. তাহলে আমরা কি লিখবো? হেলথ and happiness of all the people of this wide world depended on Ceres. Next, why was Pluto very lonely? প্লুটো কেন লোনলি ছিল? কারণ প্লুটো অনেকবার দেবীদেরকে বলেছিল তার সাথে থাকার জন্য, কিন্তু কেউ তো থাকতে চায়নি। সেই কারণে প্লুটো লোনলি ছিল। তাহলে প্লুটো ওয়াজ ভেরি লোনলি because no goddess was willing to stay with him. কোনো দেবী কিন্তু তার সাথে থাকতে চায়নি। সেই কারণেই লোনলি ছিল, একা ছিল। হয়ে গেছে তাহলে এই প্রশ্নগুলো। সিন আমাদের প্রোজ সেকশন শেষ হয়ে গেছে। এবার পোয়েমটা আমরা করব। তার আগে তোমরা খাতায় তুলে নাও ভিডিওটা পজ করে। দেখো, পোয়েমটা দেওয়া আছে দ্য ভাগাবন্ড থেকে। আগের মডেলও ৪ নম্বর মডেল বা প্রত্যেকটা মডেলেই যে পোয়েমটা আছে সেটা ভাগাবন্ড থেকেই আছে। তো এখানে ২ টো স্ট্যানজা দেওয়া আছে। ২ টো স্ট্যানজা আমরা একটু পড়ে নিই। ভ্যাগাবন্ড কি? আমরা অন্যান্য ভিডিওতে আমি প্রত্যেকবারই বলে দিয়েছি যে ভ্যাগাবন্ডটা কি? এটা অ্যাকচুয়ালি একটা ভবঘুরের কাহিনী। ভবঘুরে কি চাইছে সেই নিয়েই এটা। তো দেখো, প্রথমেই এটা পোয়েমটার শুরুতেই এটা বলা আছে, "গিভ টু মি দ্য লাইফ আই লাভ।" আমাকে সেই জীবনটা দাও যেটা আমি ভালোবাসি। "লেট দ্য লেভ গো বাই মি।" লেভ মানে হচ্ছে ওই সরু যে ছোট যে ঝর্ণা, পাহাড়ি ঝর্ণাগুলো হয় সেটাকে বলছে। "লেট দ্য লেভ গো বাই মি।" ওইরকম ঝর্ণা আমার পাশ দিয়ে যেতে দাও, পাহাড়ি ঝর্ণাগুলো। "গিভ দ্য জলি হেভেন এ ভাব।" জলি মানে হচ্ছে আনন্দময়, আর হেভেন মানে ওই আকাশটা বলছে। আমার উপরের আকাশটা, আনন্দময় আকাশটা আমাকে দাও। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি। বাইওয়ে মানে হচ্ছে গ্রামের ওই সরু রাস্তা। সেই সরু রাস্তাগুলো আমার আমার পাশে দাও, আমার সামনে দাও।
বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। আর আমার বিছানাটা হবে ঝোপঝাড়ে। আর যেখান থেকে কিনা আমি উপরে তারাগুলো দেখতে পাবো। রাতের আকাশের তারা সেটা। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। আমি নদীর জলে রুটি ডুবিয়ে খাবো, ডোবাবো। দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার। এইরকমই জীবন আমার মতো মানুষের জন্য থাকা উচিত। আমার এরকমই জীবনই প্রাপ্য। দেয়ার্স দ্য লাইফ ফর এভার। আর এই জীবনটাই আমি সারা জীবনের জন্য চাই। বুঝেছো? তাহলে ভবঘুরের জীবন এরকমই বলছে হওয়া উচিত। কোন রকম বিলাসিতা থাকবে না। শুধুমাত্র নেচারের কাছাকাছি থাকতে চাইছি। ঠিক আছে? এবার এখান থেকে কি, কি প্রশ্নগুলো আছে আমরা করব এক, এক করে। নেম অফ দ্য পোয়েম। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ 'দ্য ভাগাবন্ড'। আমি আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছিলাম তোমাদের যে যখনই পোয়েমের নাম বা প্রোজের নাম যদি টেক্সটের নাম যদি দেওয়া থাকে তোমরা অলওয়েজ সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, কোটেশনের মধ্যে মোটামুটি রাখবে। ঠিক আছে? তবে আমি প্রেফার করব, আমি বলব সিঙ্গেল কোটেশন এটার মধ্যেই রাখবে। দ্য নেম অফ দ্য পোয়েট। পোয়েটের নাম কি? রবার্ট লুইস স্টিভেনসন। এই পোয়েটের নাম, পোয়েমের নাম এগুলো খুব ভালো করে তোমরা মনে রাখবে। এই প্রশ্নগুলো কিন্তু দেয়। দ্য পোয়েট ইজ আস্কিং ফর এ লাইফ হুইচ। দ্য পোয়েট ইজ, আচ্ছা, এখানে পোয়েট কবি একটা জীবনের কথা চেয়েছেন, একটা, হ্যাঁ, জীবনের কথা চেয়েছেন যেটা কি? হুইচ, যেটা তিনি ভালোবাসেন। গিভ টু মি দ্য লাইফ আই লাভ। তাহলে দ্য পোয়েট ইজ আস্কিং ফর এ লাইফ হুইচ হি লাভস। ঠিক আছে? ৪ নম্বর, অ্যাবভ হিজ হেড দ্য পোয়েট ওয়ান্টস। তার মাথার উপরে কি চাইছেন? দ্য পোয়েট ওয়ান্টস জলি হেভেন, আনন্দময় আকাশ। ঠিক আছে? হয়ে গেল। এরপর বিয়ের দাগে ট্রু অর ফলস আমাদের করতে হবে। তার আগে এটা তোমরা খাতায় তুলে নিবে। ট্রু অ্যান্ড ফলস। প্রথমে দ্য পোয়েট লাইকস টু লিভ ইনসাইড দ্য হাউস। ইনসাইড দ্য হাউস, বাড়ির ভেতরে পোয়েট থাকতে চেয়েছেন। এ তো কোথাও লেখা নেই। পোয়েমের মধ্যে এটা লেখা নেই। তিনি থাকতে চেয়েছেন কোথায়? খোলা আকাশের নিচে, যেখান থেকে তিনি আকাশটা দেখতে পাবেন, তারাদের দেখতে পাবেন। হ্যাঁ না? তাহলে প্রথমটা হবে ফলস। সেকেন্ড, নেক্সট কোয়েশ্চেন। দ্য পোয়েট ওয়ান্টস টু সি দ্য স্টার্স ফ্রম দ্য বুশ। দিস ইজ ট্রু। কেন? এখানে তিনি বলেছেন যে আমি আমার বেডটা চাই ঝোপঝাড়ে, ঝোপঝাড়ের মধ্যে। সেখান থেকে উপরের তারাগুলোকে আমি দেখতে চাই। তাই না? তাহলে এটা হবে ট্রু। ৩ নম্বর, দ্য পোয়েট প্রেইজ ফর আ লাইফ অফ কমফোর্ট অ্যান্ড লাক্সারি। বলছে আরাম এবং বিলাসিতা পোয়েট চেয়েছেন। এরকম একটা জীবন চেয়েছেন। এটা ফলস। এরকম তিনি চাননি। এবারে আনসিনে আমরা চলে যাব। আনসিনটা কি বলছে? মুস্তাফা, আ ক্যামেল ড্রাইভার ওয়াজ এ গুড ম্যান হু হ্যাড এ ব্যাড ক্যামেল। দেখো, মুস্তাফা একটা ক্যামেল, ক্যামেল মানে তোমরা জানো উট। তো উটের চালক। ওয়াজ এ গুড ম্যান, তিনি একজন ভালো মানুষ ছিলেন। হু হ্যাড এ ব্যাড ক্যামেল, যার ক্যামেলটা অর্থাৎ উটটা ছিল খারাপ। দ্য ক্যামেল ওয়াজ স্টাবর্ন, স্টাবর্ন মানে জেদি, অ্যান্ড অলওয়েজ বোর গ্রজ আগেইনস্ট হিজ মাস্টার। বোর গ্রজ এটার মানে হচ্ছে কি? রাগ পোষণ করা। তার মানে রাগ, কি বলবো, রাগের এক বহিঃপ্রকাশ যেটা বলা হয়। তার মালিকের প্রতি সবসময় তিনি মানে সবসময় ওই ক্যামেলটা রেগে থাকতো। রাগ পোষণ, রাগটা মনে, মনে ধরে রাখতো আরকি। Why should he ride on me sitting comfortably on my back when I have to wade through the hot sand under the scorching heat of the sun? এই প্রবল তীব্র, মানে এই তীব্র যে গরমটা আছে, হিট অফ দ্য সান, স্কর্চিং হিট অফ দ্য সান, সূর্যের এই প্রবল তাপের মধ্যে যেখানে কিনা আমার আচ্ছা আমি ১ম থেকে বলছি। Why should he ride on me sitting comfortably? সে কেন আমার উপরে এত আরাম করে কেন বসে আছে? আমার পিঠের উপরে। When I have to wade through, wade through মানে হচ্ছে কষ্ট করে যাওয়া। যেখানে আমাকে বলছে কিনা এই রোদের মধ্যে, তীব্র তাপের মধ্যে, সূর্যের তীব্র তাপের মধ্যে খুব কষ্ট করে এই বালির উপর দিয়ে চলতে হচ্ছে। আর সে হচ্ছে আমার পিঠের উপরে কেন সে বসে থাকবে আরাম করে? এটা সে বলছে ওই ক্যামেলটা। দ্য ক্যামেল গ্রাম্বলড, এটা হচ্ছে রাগে, রাগে হচ্ছে গুনগুন মানে বকবক করা। রাগে বকবক করছে। রিয়েলি সত্যি ইট ইস ভেরি হার্ড টু লিভ ইন এ ডিজার্ট অ্যাজ ইট ইস আইদার ভেরি হট অর ভেরি কোল্ড। বলছে
এই ডিজার্টে অর্থাৎ মরুভূমিতে থাকাটা সত্যি খুব কষ্টসাধ্য। খুবই কষ্টকর। হার্ড মানে কষ্ট। অ্যাজ ইট ইজ আইদার ভেরি হট, হয় এটা বলছে প্রচুর গরম থাকে, আর নয় বলছে অর ভেরি কোল্ড, নয়তো প্রচুর ঠান্ডা। তোমরা জানো যে মরুভূমি এলাকা যেগুলো হয় দিনের বেলা যতটাই গরম, রাত্রিবেলা কিন্তু ঠান্ডাটাও ততটাই পড়ে। সেটাই এখানে বলেছে। Suddenly these two travelers were caught in a sandstorm and when the storm stopped, Mustafa found that they had lost the track. Suddenly মানে হঠাৎ করে কি বলছে, এই যে ২ পথিক, মানে ২ পথিক বলতে এখানে ওই ক্যামেল ড্রাইভার মুস্তাফা এবং ক্যামেল অর্থাৎ উটটার কথা বলা হচ্ছে। These two travelers were caught in a sandstorm. বালি ঝড় যে হয়, বালু যে ঝড়গুলো হয়, সেই ঝড়ের মধ্যে তারা পড়ে গেল হঠাৎ করে। And when the storm stopped, যখন ওই ঝড়টা থেমে গেল, মুস্তাফা found that they had lost the track. সে কি বুঝতে পারল? যে তারা রাস্তা হারিয়ে ফেলেছে। Neither an oasis nor a caravan was in sight. আচ্ছা, ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, অর্থাৎ মরুভূমির মাঝে যে একটা সামান্য এলাকা জুড়ে যেখানে জল পাওয়া যায়, জলের পুকুর বা তার পাশাপাশি যে গাছগুলো থাকে সেটাকে বলা হচ্ছে মরুদ্যান। তো সেটা হচ্ছে ওয়েসিস। নর এ ক্যারাভান ওয়াজ ইন সাইট। ক্যারাভান মানে ওই দলবদ্ধভাবে টেন্ট খাটিয়ে মরুভূমির এলাকাতে দলবদ্ধভাবে মানুষ যে থাকে সেটাকে বলছে। তো বলছে, "না এরকম মরুদ্যান আমি দেখতে পাচ্ছি আর না এরকম দলবদ্ধভাবে কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি।" The sun had set and it was getting dark. বলছে সূর্য অস্ত চলে গেছে এবং এটা ধীরে, ধীরে অন্ধকার হয়ে আসছে। So he decided to stay for the night at the place. তাই সে কি ডিসাইড করলো, মনস্থির করলো যে সে সেই জায়গাটায় থেকে যাবে আজ রাতটা। He put up his tent, তার টেন্টটা খুললো and slept comfortably inside it. তার ভেতরে খুবই আরামের সাথে ঘুমিয়ে পড়লো। The camel stayed outside munching a thorny bush that grew nearby. আচ্ছা, ক্যামেলটা অর্থাৎ উটটা আ ওই টেন্টের বাইরে ছিল। মানচিং মানে হচ্ছে ওই চিবানো আরকি। খচখচ করে চিবানোর যে আওয়াজটা বলছে সেটা। চিবাচ্ছে। আর থর্নি বুশ মানে হচ্ছে কাঁটাযুক্ত যে ঝোপগুলো হয় সেগুলোকে বলছে আরকি। দ্যাট গ্রিউ নিয়ার বাই। মানে পাশের যে কাঁটাযুক্ত যে ঝোপঝাড়গুলো আছে সেগুলোকে বলছে চিবাচ্ছিল। খচখচ করে আওয়াজ করে চিবাচ্ছিল ওই ক্যামেলটা। ঠিক আছে? তো এটাই বলা আছে। আনসিনটা আর বোঝানোর মতো কিছু নেই। এখান থেকে কি, কি প্রশ্ন আছে সেগুলো আমরা এক, এক করে করব। দ্যা টু ট্রাভেলার্স ওয়্যার, ২ পথিক কে, কে ছিল? মুস্তাফা অ্যান্ড দি ক্যামেল। উট ছিল এবং মুস্তাফা। দুজন ছিল। নেক্সট, অ্যাজ দ্য ডেজার্ট ইজ আইদার ভেরি হট অর কোল্ড, বলছে যেহেতু ওই আ যেহেতু মরুভূমি কি বলছে? হয় প্রচুর গরম নয় প্রচুর ঠান্ডা। তাহলে কি? ইট ইজ ভেরি হার্ড টু লিভ দেয়ার। সেখানে থাকাটা কষ্টকর আরকি। এটাই বলছে। ৩ নম্বর, মুস্তাফা পুট আপ হিজ টেন্ট অ্যান্ড স্লেপ্ট কমফোর্টেবলি ইনসাইড ইট। তার যে টেন্টটা সেটা খুললো মুস্তাফা। তারপর কি করলো? তার ভেতরে আরামের সাথে ঘুমিয়ে পড়লো। অ্যান্ড স্লেপ্ট কমফোর্টেবলি ইনসাইড ইট। কমফোর্টেবলি ইনসাইড ইট। ঠিক আছে? ট্রু অর ফলস আমাদের করতে হবে। এদিকে আমি করে দিচ্ছি তোমাদের ট্রু অর ফলস। বিয়ের দাগ। দ্য ক্যামেল ওয়াজ ভেরি লয়াল অ্যান্ড ওবিডিয়েন্ট। লয়াল অ্যান্ড ওবিডিয়েন্ট ছিল, বাধ্য ছিল এবং কি অনুগত ছিল? ছিল না। সে মাস্টারের প্রতি তার রাগ প্রচুর ছিল, ক্ষোভ প্রচুর ছিল। তার মানে এটা ফলস হয়ে যাবে। নেক্সট, কি বলছে? দ্য ট্রাভেলার্স ওয়ার কট ইন এ সি স্টর্ম। সি স্টর্ম অর্থাৎ কি? সমুদ্রের ঝড়। সমুদ্রের ঝড় ছিল না। ওটা ডিজার্ট মরুভূমি স্টর্ম মানে হ্যাঁ, মরুভূমির যে বালু ঝড়গুলো হয় সেটার কথা বলা হয়েছিল। তাহলে এটাও হয়ে যাবে ফলস। লাস্ট, দ্য স্টর্ম স্টপড ইন দ্য ইভিনিং। ওই ঝড়টা যেটা উঠেছিল সেই ঝড়টা সন্ধ্যেবেলা থেমেছিল। এখানে দেখো বলা আছে
ইভিনিং বলে ওয়ার্ডটা কিন্তু দেওয়া নেই, বাট ইভিনিং ওয়ার্ডটা দেওয়া নেই। এই যে when the storm stopped Mustafa found that he lost the track neither an oasis nor the sun had set। এই যে এখানটা বলছে the sun had set অর্থাৎ সূর্য অস্ত চলে গেছে and it was getting dark। এই লাইনটা the sun had set and it was getting dark মানে সূর্য অস্ত চলে গেছে আর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে। তার মানে এখানে ইভিনিং ওয়ার্ডটা দেওয়া নেই, বাট আমাদের বুঝতে হবে যে ওটা ইভিনিং এরই সময় ছিল। ঠিক আছে? তার মানে এটা হয়ে যাবে ট্রু। হয়ে গেল আমাদের আনসিন। এবার আমরা গ্রামারে চলে যাব। এটা তোমরা খাতার মধ্যে তুলে নেবে পজ করে ভিডিওটা। কারেক্ট ফর্মস অফ ভার্বস দেওয়া আছে। দেখো মাই ফাদার ড্যাশ আ টিচার, বি ভার্ব দিয়ে করতে হবে। মাই ফাদার ইজ আ টিচার। হি ড্যাশ ইংলিশ, হি টিচেস ইংলিশ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করতে হবে। তাহলে যেহেতু সিএইচ দেওয়া আছে, ওয়ার্ডের শেষে সিএইচ আছে, ইএস। হি টিচেস, ফুল স্টপ। এরপরে হি ড্যাশ টু কলকাতা ইয়েস্টারডে, দেখো অতীতকালের কথা বলা আছে, তাহলে গো এর পাস্ট টেন্স ওয়েন্ট হয়ে যাবে। হি ওয়েন্ট। আর তারপরেরটা হি ড্যাশ দেয়ার ফর 2 ডেজ, সেখানে তিনি থেকে ছিলেন, মানে সিম্পল পাস্টেই স্টেইড। আচ্ছা, দুটো আমরা সিম্পল প্রেজেন্ট আর দুটো আমরা সিম্পল পাস্টে করলাম। ঠিক আছে? fill in the blanks with suitable models from the list given below। মডেলস তোমরা জানো এটা এক ধরনের হেল্পিং ভার্ব, যেটা অরিজিনাল বা মেইন ভার্বের আগে বসে এটা কোনো ক্ষমতা, অনুরোধ, উপদেশ, ঠিক আছে, এই ধরনের জিনিস বোঝায়। তাহলে হি ড্যাশ সুইম ওয়েল, হি ড্যাশ সুইম ওয়েল, তাহলে এখানে একটা ক্ষমতা বোঝাচ্ছে। ক্ষমতা বোঝালে আমরা ক্যান ব্যবহার করি। হি ক্যান, সে ভালো সাঁতার কাটতে পারে। ঠিক আছে? এটা ১ নম্বর হলো। ২ নম্বর, ড্যাশ আই ইউজ ইউর ফোন, এখানে দেখো এটাতে একটা অনুরোধ করছে, একটা রিকোয়েস্ট করছে, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? তাহলে এটা হয়ে যাবে মে আই ইউজ ইউর ফোন, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি। আচ্ছা, মে দিয়ে আমরা এরকম রিকোয়েস্টও বোঝাতে পারি, আবার মে কথাটার মানে একটা সম্ভাবনাও তৈরি হয়। মডেলটা একটা মডেল বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তাহলে মে এখানে একটা, যেমন আমি অনুরোধ করার জন্য ব্যবহার করছি, কোনো সম্ভাবনা প্রবাবিলিটির কথা যদি হয়, বাট স্ট্রং প্রবাবিলিটি যদি হয়, ইট মে রেইন টুডে, এরকম যদি হয়, তাহলে এরকম এরকম ক্ষেত্রেও, সম্ভাবনার ক্ষেত্রেও কিন্তু আমরা মে ব্যবহার করি। আচ্ছা, শি ড্যাশ ক্যারি আউট হার টিচার্স অর্ডার, শি ড্যাশ ক্যারি আউট হার টিচার্স অর্ডার, এখানে হ্যাঁ, ক্যারি আউট হিজ টিচার্স অর্ডার মানে তার টিচারের যে ইয়েগুলো, সরি, পরামর্শ যেটা বলা হচ্ছে, টিচারের কথাগুলো সেটা পালন করার কথা বলা হচ্ছে। তাহলে এটা একটা উপদেশ। তাহলে উপদেশের ক্ষেত্রে আমরা কিন্তু শুড ব্যবহার করি। উপদেশ বা বাধ্যবাধকতা যদি আমাদের থাকে, যেমন উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স অর এল্ডার্স, তাহলে এখানে একটা পরামর্শের সাথে সাথে একটা বাধ্যবাধকতা, আমাদের বড়দেরকে রেসপেক্ট করা উচিত বা টিচারদের রেসপেক্ট করা উচিত। এটা একটা বাধ্যবাধকতা বা পরামর্শ বলতে পারো। তো সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। লাস্টে রয়ে গেছে উড। গ্র্যান্ডমাদার উড টেল মি স্টোরিজ অ্যাট নাইট হোয়েন আই ওয়াজ কিড, যখন আমি ছোট ছিলাম তখন গ্র্যান্ডমাদার আমাকে স্টোরি শোনাতো। তাহলে এটা হয়ে যাবে উড। ঠিক আছে? তাহলে প্রথমে ক্যান, মে, শুড, উড। প্রিফিক্স সাফিক্স করতে হবে। ৬ এর দাগ, প্রিফিক্স সাফিক্স আমরা করব। ইউ শুড নেভার বি অনেস্ট, অনেস্ট কে কি করব আমরা? ইউ শুড নেভার বি ডিসঅনেস্ট, তাহলে এটা হয়ে যাবে ডিসঅনেস্ট। নেক্সট ২ নম্বরে, ড্যাশ চাইল্ড ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ লাইফ, চাইল্ডহুড, চাইল্ডহুড, দ্য টাইম অফ দি অ্যারাইভাল, অ্যারাইভাল হবে, অ্যারাইভাল। আমরা এ এল অ্যাড করেছি, বাট ভাওয়েলের আগে কনসোনেন্ট আছে, ঠিক আছে, শেষে ভাওয়েল, তার আগে কনসোনেন্ট,
তাহলে ভাওয়েলটা টা উঠে গেল। আর যেহেতু কনসোনেন্ট আছে এখানে আমরা টা উঠিয়ে যোগ করলাম। ম্যান ইজ নট মোর্টাল, মোর্টালটা হয়ে যাবে ইমমোর্টাল, ইমমোর্টাল। ঠিক আছে? হয়ে গেল। আইডেন্টিফাই দি অ্যাডভার্বস। অ্যাডভার্বস গুলো আমাদেরকে খুঁজতে হবে আর বলছে আহ যেটা কোন ধরনের অ্যাডভার্ব। আচ্ছা আমরা অ্যাডভার্ব পড়েছি, অ্যাডভার্বস আমরা পড়েছি। অ্যাডভার্বস এর অনেকগুলো টাইপস আছে। কি, কি? না অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অনেকগুলো আমরা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট এগুলো আছে। তো এখান থেকে আমরা অ্যাডভার্ব আমরা খুঁজে, খুঁজে বার করব আর কোনটা কোন ধরনের অ্যাডভার্ব সেটা আমরা লিখব। ঠিক আছে? তাহলে ১ম টাতে আচ্ছা অ্যাডভার্ব খুঁজতে গেলে আমাদের ১ম এ ভার্বটাকে খুঁজতে হবে। তাই না? তো ভার্বটাকে খুঁজে আমরা প্রশ্ন করব। কেমন, কখন, কোথায়, কতটা এইরকম প্রশ্ন আমরা করব। তাহলে হি ইজ হ্যাপি নাও এখানে ভার্ব কোনটা? হ্যাপি, সে খুশি। কখন খুশি? নাও, তাহলে অ্যাডভার্ব অফ টাইম। কখন দিয়ে প্রশ্ন করছি? তাহলে ১ম এরটা আমরা অ্যাডভার্ব পেলাম হচ্ছে নাও। আর এটা কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করল। সে কখন খুশি? সে এখন খুশি। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সময়টা উল্লেখ করছি। আর কি, কি ওয়ার্ড হয়? নাও, দেন, আর্লি, লেটার, হ্যাঁ? এরকম ওয়ার্ড থাকলে আমরা বুঝতে পারি অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, আই ক্যান গো এনিহোয়ার আই ওয়ান্ট। এখানে আগে ভার্বকে আইডেন্টিফাই করব। ভার্ব হচ্ছে গো। আই ক্যান গো এনিহোয়ার। কোথায়? কোথায় যাব? এনিহোয়ার, এনিহোয়ার, এভরিহোয়ার, হেয়ার, দেয়ার, আউটসাইড, ইনসাইড এরকম থাকলে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এখানে অ্যাডভার্বটা হচ্ছে এনিহোয়ার। তাহলে কি হবে এটা? অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে? ৩ নম্বর প্রশ্ন। সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। ১ম এ ভাব আমরা খুঁজবো। ফাইট লড়াই করা। কেমনভাবে লড়াই করেছিল? ব্রেভলি। তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। ব্রেভলিটা হয়ে যাবে অ্যাডভার্ব আর এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। কেমনভাবে? তাহলে কেমনভাবে যখনই আমরা পাবো সেটা অ্যাডভার্ব অফ ম্যানারে চলে যাবে। হলো? এবার ফাইন্ড দ্য ওয়ার্ডস। আনসিন থেকে আমাদের ওয়ার্ড খুঁজতে হবে। আনসিন থেকে ওয়ার্ডগুলো আমরা খুঁজবো। ইটিং নয়েজলি, ওই যে আওয়াজ করে, করে খাওয়া। এটা শেষে আমরা পেয়েছিলাম না মানচিং, চিবাচ্ছিল। এই যে মানচিং, আউটসাইড মানচিং এ থর্নি ব্রুশ সরি বুশ। তাহলে এটা হয়ে যাবে মানচিং। ১ম টা হয়ে যাবে মানচিং। চিবিয়ে খাচ্ছিল বাট আওয়াজ করে, করে। তাহলে আওয়াজ করে, করে খাওয়া যদি হয় সেটা হয়ে যায় মানচিং। আর কি ছিল? টু ওয়াক উইথ ডিফিকাল্টি মানে কষ্টের সাথে হাঁটা। এটা ছিল ওয়েড থ্রু। আমি ওয়ার্ড গুলো দেখিয়ে দেবো। এটা ছিল হচ্ছে ওয়েড থ্রু। আরেকটা ৩ নম্বরে ফার্টাইল স্পট ইন আ ডেজার্ট হোয়ার ওয়াটার ইজ ফাউন্ড। বলেছিলাম মরুভূমির মাঝে যদি আমরা জল দেখতে পাই সেটাকে কি বলা হয়? ওয়েসিস। তাহলে ওয়েড থ্রু আর ওয়েসিস এটা কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। হুম। দেখো একটা হচ্ছে এখানে দেখো ওয়েসিস আছে। নাইদার অ্যান ওয়েসিস নর এ ক্যারাভান ওয়াজ ইন সাইট, এটা 3rd প্যারাতে আছে। আর ওয়েড থ্রু দেখো 1st প্যারাতে 2nd লাইনে ওয়েড থ্রু। আই হ্যাভ টু ওয়েড থ্রু, কষ্ট করে হাঁটা। এটাকে ওয়েড থ্রু বলছে। ঠিক আছে? আচ্ছা এবার এখানে রাইটিং স্কিল সব হয়ে গেছে, আমাদের রাইটিংটা বাকি আছে। রাইটিংটা আছে কাকে নিয়ে? না স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা বায়োগ্রাফি আমাদের আ লিখতে হবে। সেটা এখানে পয়েন্টগুলো সব দেওয়া আছে। বায়োগ্রাফি লিখতে গেলে আমাদের
বেসিক্যালি পাস্ট টেন্সে লিখতে হয়। তো পাস্ট টেন্স ইউজ করে আমরা এটা লিখব। লেখা আছে। আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। তোমরা খাতায় তুলে নেবে। দেখো, স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান মঙ্ক অ্যান্ড ফিলোসোফার। তিনি একজন সন্ন্যাসী ছিলেন। ভারতের মহান একজন সন্ন্যাসী আর দার্শনিক ছিলেন। ফিলোসোফার মানে দার্শনিক। He was born on 12th January 1863 in সিমলা, কলকাতা। কলকাতার সিমলাতে তিনি 1863 সালের 12ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। His father বিশ্বনাথ দত্ত and was a famous lawyer and his mother ভুবনেশ্বরী দেবী was a pious lady. তার পিতা, তার বাবা বিশ্বনাথ দত্ত তিনি ছিলেন কি? তিনি একজন লয়ার ছিলেন, উকিল ছিলেন অ্যান্ড হিজ মাদার তার মা ছিলেন কি? ভুবনেশ্বরী দেবী তিনি ছিলেন একজন পায়াস লেডি, ধার্মিক মহিলা তিনি ছিলেন। হিজ অরিজিনাল নেম ওয়াজ নরেন্দ্র দত্ত। আসল নাম ছিল নরেন্দ্র দত্ত অ্যান্ড হিজ নিকনেম ওয়াজ বিলে। তার নিকনেম ডাকনাম ছিল বিলে। হি স্টাডিড অ্যাট দি মেট্রোপলিটন কলেজ ইন কলকাতা। কলকাতার মেট্রোপলিটন কলেজে তিনি পড়াশোনা করেছিলেন। হি ওয়াজ আ ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ অ্যান্ড লেটার বিকেম ফেমাস অ্যাজ স্বামী বিবেকানন্দ। আচ্ছা, তিনি ডিসাইপল মানে হচ্ছে শিষ্য। তিনি শিষ্য ছিলেন কার? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন। এটা এটা তোমরা পড়ে থাকবে। অ্যান্ড ল্যাটার পরবর্তীকালে হি বিকেম ফেমাস অ্যাজ স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। হি ফাউন্ডেড দ্য বেলুড় মঠ। বেলুড় মঠটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হিজ স্পিচ অ্যাট দ্য পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়নস ইন চিকাগো মেড হিম ওয়ার্ল্ড ফেমাস। তার একটা বিখ্যাত একটা ভাষণ ছিল চিকাগোতে, যেটা তিনি দিয়েছিলেন। আ যেটা চিকাগোতে তিনি দিয়েছিলেন। কোথায়? না পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়নস, এখানে একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে তিনি একটা আ দিয়েছিলেন। ভাষণ তিনি দিয়েছিলেন। এটা সালটা এখানে দেওয়া নেই। সালটা হচ্ছে ১৮৯৩ সাল। ঠিক আছে? আর আ তারপরে তিনি অত্যন্ত ফেমাস হয়ে যান, পরিচিত হয়ে যান। হি পাসড অ্যাওয়ে অন 4th জুলাই 1902 ১৯০২ সালের ৪ জুলাই তিনি মারা যান। ঠিক আছে? তাহলে হয়ে গেল তোমাদের ৫ নম্বর স্কুল। এরপর ধীরে, ধীরে প্রত্যেকটা স্কুলেই আমি একটা, একটা করে ভিডিও আ আনতে থাকবো। আর আগের যারা তোমরা ভিডিওগুলো দেখোনি তারা উপরে আই বাটনটা ক্লিক করে ইংলিশের প্রত্যেকটা মডেলের ভিডিও কিন্তু সেকেন্ড সামেটিভ এর জন্য দেওয়া আছে। সেগুলো তোমরা পরপর দেখতে থাকবে। ঠিক আছে?